আমরা পড়ব মাইক্রোবায়োলজি। ঠিক আছে, এবার মাইক্রোবায়োলজি বা নিউট্রিশন এই সমস্ত সাবজেক্টগুলোকে আমরা বেশিরভাগ সময়ই নেগলেক্ট করি, কিন্তু তুমি যদি ওয়েটেজ দেখো ইন দ্য পোস্ট বেসিক এক্সামিনেশান, এরা কিন্তু 40টা কোয়েশ্চেন, যে সমস্ত ছোটোখাটো টপিকগুলো আছে মানে ছোটোখাটো সাবজেক্টগুলো আছে তারা কিন্তু 40 মার্কস হোল্ড করে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কাভার আপ দিস পোর্শন অলসো। অ্যান্ড তুলনামূলকভাবে বাই কম্প্যারিজন করতে গেলে এগুলো অনেকটা সহজও হয়। মাইক্রোবায়োলজি বলো, নিউট্রিশন বলো, এগুলো অনেকটা সহজ হয়, কিন্তু এগুলো আমরা টাইমের অভাবে এগুলোকে নেগলেক্ট করে দিয়ে চলে যাই। ঠিক আছে, এবার মাইক্রোবায়োলজিতে আমি যতটা পেরেছি আমি ফুল কভার করার চেষ্টা করেছি। আশা করি মাইক্রোবায়োলজির যে কোনো কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এর মধ্যে কেবলমাত্র আমি স্টেরিলাইজেশন পোর্শনটা বাদ রেখেছি। যদি ম্যাম ফান্ডামেন্টালে পড়িয়ে দেন তাহলে আমি আর পড়াচ্ছি না, যদি না পড়ান বা তাহলে আমি সেই পোর্শনটা আমি ম্যামের সাথে কনসাল্ট করে নিয়ে আরেকবার আরেকটা পার্ট আমি দিয়ে দেব। আর আমি একটা লাইভ ক্লাস নেব, তো সেখানে আমি কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করব। আর এবং তোমাদের চ্যাট সেকশানেও আমি আজকে দেখি মাইক্রোবায়োলজির কিছু কোশ্চেন আমি পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এই মাইক্রোবায়োলজি ভিডিওটা আমি প্রথমেই বলবো খুব ভালো করে তোমরা দেখবে। এবং যেহেতু আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান স্টপ সলিউশন ফর অল এক্সামিনেশান, যা কোশ্চেন আসতে পারে মাইক্রোবায়োলজি যে কোনো নার্সিং এক্সামিনেশান, আই থিঙ্ক ইটস কাভার আপ অলরেডি 80% অর 85% কাভার আপ করে দেবে যা আজকে পড়াবো আমি। দেখা যাক, তো শুরু করা যাক আজকের মাইক্রোবায়োলজি পোর্শন। ঠিক আছে, তো প্রথমেই আমরা আসছি যে কন্ট্রিবিউশন অফ দ্য সায়েন্টিস্ট। লুই পাস্তুর যে আমরা জানি যে বিভিন্ন আমাদের বিজ্ঞানীরা আছেন আমাদের মাইক্রোবায়োলজিতে, যাদেরকে কথা আমাদেরকে জানতে হবে। ফার্স্ট হচ্ছে লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার, জোসেফ লিস্টার, রবার্ট কচ, কার্ল ল্যান্ডস্টাইনার, আলেকজান্ডার ফ্লেমিং, এনারা আছেন। তো প্রথমেই আসছি লুই পাস্তুরের কথা। লুই পাস্তুরকে প্রথমে বলা হয় ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি বলা হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটাকে কী বলা হয়, ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি। ঠিক আছে, ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজির শুরুটা একদমই প্রথমে আমি বিভিন্ন যে সমস্ত সায়েন্টিস্টরা আছেন তাদের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য মাইক্রোবায়োলজি, সেই পোর্শনটা আমি প্রথমে কভার আপ করছি। প্রথমে আসছি লুই পাস্তুর কে ছিলেন? লুই পাস্তুরকে বলা হয় ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি। ওকে, লুই পাস্তুরকে বলা হয়। এছাড়াও তিনি কী করেছিলেন, এটা 1 নাম্বার। এছাড়াও তিনি করেছিলেন জার্ম প্লাজম থিওরি বা জার্ম থিওরি। এই জার্ম থিওরিও কার? লুই পাস্তুরের। কোশ্চেন আসতেই পারে যে জার্ম থিওরি কোন বিজ্ঞানী করেছিলেন? লুই পাস্তুর। 3rd নাম্বার হচ্ছে পাস্তুরাইজেশন টেকনিক, সকলেই আমরা জানি পাস্তুরাইজেশন টেকনিক। আচ্ছা, আর একটা হচ্ছে প্রসেস অফ ফার্মেন্টেশন, এটাও কিন্তু আমাদের লুই পাস্তুরের। ঠিক আছে, আর এছাড়াও আর একটা কন্ট্রিবিউশন করেছিলেন, তিনি হচ্ছে র্যাবিস, কলেরা, অ্যানথ্রাক্স, এ সমস্ত বিভিন্ন যে কী বলবো ভ্যাকসিন, সেগুলোকে কিন্তু এই লুই পাস্তুর স্যার কিন্তু আবিষ্কার করেছিলেন বা ডিসকভার করেছিলেন। এবার এডওয়ার্ড জেনারকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি বলা হয়। ইনি কী করেছিলেন নিশ্চয়ই জানো তোমরা, ইনি প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। কি ভ্যাকসিন? স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। কোত্থেকে করেছিলেন? কাউপক্স মেটেরিয়াল থেকে প্রথম স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। তাহলে প্রথম কথায় আমি আসি যে যদি কোশ্চেন আসে ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজিকে, লুই পাস্তুর স্যার। যদি বলে জার্ম থিওরি কার? লুই পাস্তুরের। প্রসেস অফ ফার্মেন্টেশন কে করেছিলেন? লুই পাস্তুর। ঠিক আছে, বা পাস্তুরাইজেশন টেকনিক কার? লুই পাস্তুর।
প্রথম ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? এডওয়ার্ড জেনার। এটা আমাদের পোস্ট বেসিকে কোশ্চেনও এসেছিল, দেখবে তোমরা কোনো একটা ইয়ারে, প্রিভিয়াস ইয়ারে, যে প্রথম ভ্যাকসিন কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। ফাদার অফ ইমিউনোলজি কাকে বলা হয়? এডওয়ার্ড জেনারকে। এডওয়ার্ড জেনার স্যার কোন রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন? স্মল পক্সের। কোত্থেকে করেছিলেন? কাউপক্স মেটেরিয়াল থেকে। বোঝা গেল? এবার হচ্ছে জোসেফ লিস্টার। জোসেফ লিস্টার হচ্ছে ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি। ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি কাকে বলা হয়? ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি বলা হয় জোসেফ লিস্টার স্যারকে। এবার আসছে রবার্ট কচ স্যার। রবার্ট কচকে বলা হয় ফাদার অফ ব্যাকটেরিওলজি। এই রবার্ট কচ স্যারও কিন্তু অনেক তিনি জিনিস তৈরি করেছিলেন। ফার্স্ট হচ্ছে হাইপার সেন্সিটিভিটি ফেনোমেনন। হাইপার সেন্সিটিভিটি নিয়ে আমরা পড়বো পরে। তো হাইপার সেন্সিটিভিটি যে হাইপার সেন্সিটিভিটি যে ফেনোমেনন আছে সেটাকে আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? রবার্ট কচ। ঠিক আছে। এবং যে কলেরা রোগের যে আমাদের ভিব্রিও কলেরি যে জীবাণুটি আছে সেটিকে কিন্তু আইডেন্টিফাইড করেছিলেন এই রবার্ট কচ। কার্ল ল্যান্ডস্টাইনার, হয়তো তোমরা জানো সবাই, এবিও যে ব্লাড গ্রুপিং আমরা করি সেই এবিও ব্লাড গ্রুপিং যে করেছিলেন কার্ল ল্যান্ডস্টাইনার। আলেকজান্ডার ফ্লেমিং কী করেছিলেন? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। একটা ছত্রাক থেকে, ফাঙ্গাস থেকে আবিষ্কার করেছিলেন পেনিসিলিন। ঠিক আছে। এইগুলো মোটামুটি আমাদের জানতে হবে। তো এবার আমরা জানবো যে ইউনিট অফ মেজারমেন্ট ইন ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজিতে যে ইউনিট অফ মেজারমেন্ট ইউজ হয় তার নাম কি? তার নাম হচ্ছে মাইক্রন। তাকে আমরা কি এইভাবেও আমরা ডিনোট করে থাকি, মাইক্রন। ঠিক আছে। মাইক্রন মানে 1 মাইক্রন ইজ ইকুয়াল টু 10⁻⁻6 মিটার। ওকে, যাই হোক, হচ্ছে হ্যানসেন ব্যাসিলাই মানে কাকে বলা হয়? এটা হচ্ছে বলা হয় ই মানে হচ্ছে ল্যাপ্রি মাইক্রোব্যাকটেরিয়াম, LEPRA। ঠিক আছে, এখানে এর সাথে মনে রাখবে। আচ্ছা, এটাকে বলা হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস কচ ব্যাসিলাস। ঠিক আছে। কচের আমরা নাম এমনিতে শুনলাম, রবার্ট কচ, ফাদার অফ ব্যাকটেরিওলজি, তাই তো। হাইপার সেন্সিটিভিটি ফেনোমেনন তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। এখান থেকে এই দুটো জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবে। হ্যান্ডস ব্যাসিলাই, কচ ব্যাসিলাস কাকে বলা হয়? মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি এবং মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসকে বলা হয়। এবং একে মনে রাখার সহজ উপায় হচ্ছে হ্যান্ডসেন এ আর ই পরপর দুটো আমাদের পরপর কি ভাওয়েল আছে, এ আর ই, অ্যান্ড ও আর ইউ পরপর দুটো আছে, দেখতে হবে ও অ্যান্ড ইউ, ঠিক কি পরপর দুটো আমাদের ভাওয়েল আছে। এইভাবে মনে রাখবে যে হ্যান্সেন ব্যাসিলাস এ আর ই মিনস লেপ্রি, অ্যান্ড কোচ ব্যাসিলাস এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইউ মনে রাখবে। ঠিক আছে, ইউ। এই হচ্ছে মনে রাখার ব্যাপার। ডিওসি অফ লিপ্রোসি। ডিওসি হচ্ছে মানে কি ড্রাগ অফ চয়েস, তাই তো। ড্যাপসন ইউজ করা হয়, ড্যাপসন। লাগবে না, যাই হোক, যদি পারো মনে রাখবে, নাহলে না কোনো অসুবিধা নেই, না মনে রাখলাম। আচ্ছা, ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ইনভলভ ইন রেসপিরেশন। দ্য মেসোজোম হচ্ছে ব্যাকটেরিয়াল একটা স্ট্রাকচার যেটা আমাদের রেসপিরেশনে খুব হেল্প করে। এবং আমরা ক্যাপসুল হচ্ছে ব্যাকটেরিয়ার একটা বাইরেকার আবরণ, যেটা কি করে, যেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে বিভিন্ন কি বলবো প্রোটেকশন একটা প্রোভাইড করে। ঠিক আছে। এবং এটা পেপটাইডোগ্লাইকান নির্মিত। এবং পেপটাইডোগ্লাইকানের মধ্যে দুটো জিনিস থাকে, এর নাম হচ্ছে নাগা অ্যান্ড নামা। যদিও লাগবে না সব, তারপর শুনে নাম। এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন অ্যান্ড এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, নাগা অ্যান্ড নামা। ঠিক আছে। মেসোজোম তাহলে কি ইউজ হয়? মেসোজোম হচ্ছে একটা ব্যাকটেরিয়াল স্ট্রাকচার যেটা আমাদের ব্যাকটেরিয়ালের রেসপিরেশনে হেল্প করে। তাহলে আমাদের যে মেসোজোম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেসোজোম সেটা কার ক্ষেত্রে অ্যানালগাস অর্গান কার হতে পারে? আমাদের মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ আমাদের ব্যাকটেরিয়াটা প্রোক্যারিওট, তাই তো, প্রোক্যারিওট। আর ইউক্যারিওটে যে কাজটা মাইটোকন্ড্রিয়া করে সেই কাজটাই প্রোক্যারিওটের ক্ষেত্রে, সেটা অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেই কাজটা করে মেসোজোম।
ঠিক আছে। মেসোজোমের মধ্যে এগুলো কি সিলিয়া, ফ্ল্যাজেলা বিভিন্ন টাইপের দেখতে পাওয়া যায়, এগুলো অ্যাঙ্কারে হেল্প করে, কোনো জায়গায় আটকাতে সহায়তা করে, বুঝতে পারছো তো, এগুলো তো নর্মাল ব্যাপার। আচ্ছা, প্লাজমিড, প্লাজমিডের অপর নাম হচ্ছে এপিজোম, এটা হচ্ছে এক্সট্রা একটা ক্রোমোজোমাল মেটেরিয়াল, ঠিক আছে। এগুলো মেনলি এরকম টাইপের হয়, ডবল স্ট্যান্ডার্ড হয়ে থাকে, ঠিক আছে, ডবল স্ট্যান্ডার্ড হয়ে থাকে প্লাজমিড। এখানে আর কিছু জানার দরকার নেই, রাইবোজোমের কাজ তোমরা জানো, প্রোটিন মানে সিনথেসিসে সহায়তা করে, ঠিক আছে। আচ্ছা, নিউট্রিশন, অটোট্রপস, হেটেরোট্রপস এবং কেমোট্রপস। অটোট্রপ কথা অর্থ কি? অটোট্রপস কথা অর্থ উদ্ভিদ, আমাদের যেমন প্ল্যান্ট হচ্ছে অটোট্রপস, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, ঠিক আছে। হেটেরোট্রপস, যারা খাদ্যের জন্য অপরের উপর নির্ভরশীল। আর কেমোট্রপ, যারা কেমিক্যাল যে সমস্ত মানে রাসায়নিক জিনিসপত্র সেইগুলোকে কী বলবো ইউজ করে ফর দেয়ার নিউট্রিশন, ওকে। তাহলে আমাদের এখানে যেটা বলছিলাম, তাহলে আমাদের প্রথমে জানতে হবে ব্যাকটেরিয়া ইজ আ প্রোক্যারিওট ফার্স্টলি, সেকেন্ডলি মেসোজোম ইজ আ স্ট্রাকচার দ্যাট হেল্পস ইন দ্য রেসপিরেশন অফ দ্য ব্যাকটেরিয়া, অ্যান্ড মেসোজোম ইজ an analogous organ of the mitochondria in eukaryote. Capsule is the covering of the bacteria. It helps to protect the bacteria, ঠিক আছে। and capsule is made of peptidoglycan. It's a long chain of polysaccharide, okay. And it involves naga and nama, okay. and flagella and cilia, flagella, various যে সমস্ত পোর্শনগুলো আছে তারা হচ্ছে অ্যাঙ্কারিংয়ে, মানে কোনো একটা জায়গাকে ধরতে হেল্প করে আর কি, ঠিক আছে। এবং প্লাজমিড হচ্ছে একটা এক্সট্রা ক্রোমোজোমাল মেটেরিয়াল যেটা ডবল স্ট্যান্ডার্ড হয়ে থাকে প্রধানত, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি জানতে হবে। আচ্ছা, এবার হচ্ছে শেপের আগে একটু পরে আসছি, এগুলো এখানে একটু, এটা আমি পিআর যাদব থেকে নিয়েছি, তো এখানে দেখে নাও। রিপ্রোডাকশান যে বাইনারি ফিশনের মাধ্যমে রিপ্রোডাকশান করে। বাইনারি ফিশন মানে কি? ধরো একটা ব্যাকটেরিয়া আছে, সাপোজ দিস ইজ দ্য ব্যাকটেরিয়া, অ্যান্ড ইট bend this types and then become a cleavage, and then after the cleavage two bacteria is formed. Binary, bi means two, this is a binary fission, is a usual method of reproduction. এটাই হচ্ছে ইউজুয়াল মেথড অফ রিপ্রোডাকশন, বাট সামটাইমস ইন unfavorable condition it's makes spore. You can see here, if the environment becomes unfavorable, some bacilli form spore, okay, in which their genetic material is condensed and surrounded by a thick wall, okay. মানে আমি যদি আনফেভারেবল কন্ডিশন, যদি ফেভারেবল কন্ডিশন হয় তাহলে এই বাইনারি ফিশনের মাধ্যমে এ বংশ বিস্তার করে থাকে, ঠিক আছে। এবং যদি সেটা ফেভারেবল কন্ডিশন হয়, এই আনফেভারেবল কন্ডিশন হয়, সেক্ষেত্রে এরা স্পোর ফর্মেশন করে থাকে, বোঝা গেল, ওকে। আর নাও ফুড অ্যান্ড অক্সিজেন রিকোয়ারমেন্ট, এখানটা একটু পড়ে নিই আমরা। মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া প্রডিউসিং ডিজিজ ইন হিউম্যান আর হেটেরোট্রপিক। হেটেরোট্রপ কথার অর্থ কি? যারা নিউট্রিয়েন্টের জন্য অপরের উপর নির্ভরশীল, ঠিক আছে। হুইচ ডিপেন্ড অন অর্গ্যানিক ম্যাটেরিয়াল ফ্রম আউটসাইড টু গ্রো অ্যান্ড রিপ্রোডিউস, বললাম। ইফ দে ফিড অন দ্য লিভিং অর্গানিজম, নাও হেটেরোট্রপ ইজ ক্লাসিফাইড ইন্টু টু পোর্শন। হেটেরোট্রপ can classify into two portions. First one is the parasite and second was saprophytes. এই হেটেরোটপসের যখন ধরা যাক হেটেরোটপস মানে কি, কোনো একটা লিভিং বা নন লিভিং জিনিসের উপর সে ডিপেন্ডেন্ট ফর দেয়ার নিউট্রিশন অর রিপ্রোডাকশন, ঠিক আছে। এবার ধরা যাক সেটা কোনো লিভিং কোনো অর্গানিজমের উপর ডিপেন্ডেন্ট, ধরা যাক আমার শরীরের ওপর, আমার শরীরে কোনো একটা ধরা যাক সামথিং, কোনো একটা মাইক্রো অর্গানিজম আমার শরীরে ইনভেট করেছে এবং সে আমার শরীরের যে রয়েছে নিউট্রিয়েন্ট রয়েছে সেগুলোকে ইউজ করছে ফর দেয়ার রিপ্রোডাকশান, ঠিক আছে। তো সেক্ষেত্রে তখন তাকে বলা যাবে প্যারাসাইট। এবং যদি সেটা কোনো একটা নন লিভিং কোনো একটা অর্গানিক মেটেরিয়ালের উপর সে ডিপেন্ডেন্ট হয় তাহলে তাকে বলবো স্যাপ্রোফাইট। অর্থাৎ প্যারাসাইট যখন লিভিংয়ের ওপরে, লিভিং কোনো মেটেরিয়াল মানে অর্গানিজমের ওপরে, এটা হচ্ছে নন লিভিং কোনো অর্গানিজম। দেখবে স্যাপ্রোফাইট মানে কি বলবো বলো তো, ধরো কোনো একটা কাঠের ওপর, কোনো একটা ধরো পচা কাঠের ওপর
কোনো একটা ছত্রাকের জন্ম হলো, ঠিক আছে, দিস ইজ স্যাপ্রোফাইট। ওটা নন লিভিং একটা মেটেরিয়াল এবং তার উপর একটা ছত্রাক জন্মগ্রহণ করেছে, সেটা হচ্ছে স্যাপ্রোফাইট। ওকে, আচ্ছা, ইফ দ্য ফিড অন দ্য নন লিভিং অর্গানিজম কল্ড স্যাপ্রোফাইট। অটোট্রপস বললাম, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যেমন হচ্ছে আমাদের উদ্ভিদ, তাই তো। অটোট্রপিক ব্যাকটেরিয়া আর ক্যাপেবল টু গ্রো ইন দ্য অ্যাবসেন্স অফ অর্গ্যানিক কম্পাউন্ড হুইচ ফর্ম প্রোটিন, কার্বোহাইড্রেট ফর্ম ইনঅর্গানিক সল্ট অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। এত কিছু জানার দরকার নেই, শুধু মনে রাখবে যে অটোট্রপিক যারা, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ওকে, ব্যাকটেরিয়া দোজ গ্রো অনলি ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন কল দ্য অ্যারোবিক ব্যাকটেরিয়া। দেখো এই জায়গাটা একটু জানবে, অ্যারোবিক কথাটা এসছে এয়ার থেকে, অর্থাৎ কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে তারা কী করতে পারে, নিজেদেরকে গ্রো করে। কিছু ব্যাকটেরিয়া আছে অক্সিজেন এলে তারা মারা যায়, অর্থাৎ অক্সিজেন তারা চায় না, মানে অক্সিজেন ছাড়াই তারা বেঁচে থাকতে পারে, সেটা হচ্ছে অ্যানারোবিক। ঠিক আছে, দে গ্রো অনলি ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। অনলি ব্যাপারটা মনে রাখতে হবে, অনলি ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, অনলি ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। অনলিটা কেন বলছে, যদি অক্সিজেন থাকে তবেই সে গ্রো করতে পারবে। আর আরেকটা হচ্ছে টাইপ কি, অক্সিজেন যদি না থাকে তবেই গ্রো করতে পারবে। যারা অক্সিজেন থাকলেই কেবলমাত্র গ্রো করতে পারবে তাদেরকে বলছি অ্যারোবিক ব্যাকটেরিয়া, আর যারা অক্সিজেন কেবলমাত্র না থাকলেই গ্রো করতে পারবে তাদেরকে বলছি অ্যানারোবিক ব্যাকটেরিয়া। এবার তোমাকে মনে রাখতে হবে যে কিছু নাম, অ্যারোবিকের ডিপথেরিয়া, তোমার অ্যানারোবিকের কিছু নাম মনে রাখবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার দুটো জিনিস আছে, একটু ভালো করে বোঝো। দোজ গ্রো অনলি ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন কল্ড অব্লিগেট অ্যানারোবস। অব্লিগেট কথার অর্থ কি, বাধ্যতামূলক, অর্থাৎ একদম যদি অ্যাবসেন্সে অক্সিজেন হয় তারা হচ্ছে বাধ্যতামূলক অ্যানারোবস, ঠিক আছে, মানে এরা অক্সিজেন এলেই মারা যাবে, যেমন টিটেনাস, গ্যাস গ্যাঙ্গিন, ফুড পয়জনিং, এ সমস্ত। এবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে দুটো কন্ডিশনে সার্ভাইভ করতে পারে, সেটা অক্সিজেন থাকলেও কি না থাকলেও কি, দু ক্ষেত্রেই তারা বেঁচে থাকতে পারে, তাকে বলছি ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভ বলতে কি, মানে একটা ফ্লেক্সিবল একটা ব্যাপার। ভিব্রিও, এস্টেরিসিয়া কোলাই, সালমোনেল্লা, এ সমস্তগুলো। আচ্ছা, এবার বলছে মোস্ট ব্যাকটেরিয়া ইন দ্য হিউম্যান ইন্টেস্টাইন আর অ্যানারোবিক। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি এই জায়গাটা আমি আরেকবার ক্লিয়ার করে দিই তোমাদেরকে। ফার্স্ট হচ্ছে অটোট্রপস, যারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে, মিটে গেল। হেটেরোট্রপস দুটো ভাগে বিভক্ত, প্যারাসাইট, স্যাপ্রোফাইট। প্যারাসাইট যারা লিভিং অর্গানিজমের ওপর যে সমস্ত হেটেরোট্রপস দেখতে পাওয়া যায়, আর স্যাপ্রোফাইট যারা নন লিভিং কোনো অর্গানিজমের ওপর জন্মগ্রহণ করে তাকে বলবো স্যাপ্রোফাইট। কেমোট্রপস যারা কেমিক্যাল কম্পাউন্ডকে ইউজ করে ফর দেয়ার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর দেয়ার রিপ্রোডাকশান, তাকে বলবো কেমোট্রপস। ওকে, এর মধ্যে আমরা দেখলাম আর একটা জিনিস, অ্যারোবিক যারা কেবলমাত্র অক্সিজেনের উপস্থিতিতে বৃদ্ধি এবং জনন করতে পারে। অ্যানারোবিকের মধ্যে দেখলাম দু ধরনের অ্যানারোবিক, একটা হচ্ছে অব্লিগেট, এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। অব্লিগেট কথার অর্থ হচ্ছে বাধ্যতামূলক, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতি যদি হয় তবেই এরা বাঁচতে পারবে, সামান্যতম যদি অক্সিজেন পায় সঙ্গে সঙ্গে মারা যাবে, এরা হচ্ছে অব্লিগেট। আর ফ্যাকাল্টেটিভ, অক্সিজেন আছে কি নাই তাতে এদের কোনো ফারাক পড়ে না, এরা গ্রোথ, ডেভেলপমেন্ট, রিপ্রোডাকশান সমস্ত করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার আই থিঙ্ক। আর ম্যাক্সিমাম যারা ব্যাকটেরিয়া আমাদের হিউম্যান বডিতে দেখতে পাওয়া যায়, ইন্টেস্টাইনে দেখতে পাওয়া যায়, তারা হচ্ছে অ্যানারোবিক। বোঝা গেল? এখানে একটা যেটা বলছিলাম, মেসোজোম আর অ্যানালগাস টু মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ওকে। এবার দেখো, এখানে আর মনে হয় না আমার কিছু লাগবে। ঠিক আছে, এবার শেপগুলো একটু বলে দেবো। শেপগুলো খুবই আসে, আমাদের পোস্ট বেসিকের ক্ষেত্রেও আসতে পারে, অবশ্যই আসতে পারে। পোস্ট বেসিকের ক্ষেত্রে কিন্তু এই পোর্শন থেকেও আসতে পারে, বললাম। পোস্ট বেসিকের ক্ষেত্রে আমি কথা বলছি, বা যে কোনো এক্সামের কথা বলছি, মাইক্রোবায়োলজিটা একদম বাদ দেবে না, কারণ পোস্ট বেসিকেও আমি দেখলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 4-5টা করে আসে, এবং পুরো যদি লেকচারটা কমপ্লিট করা থাকে না তোমার, তুমি অ্যাটেন্ড করতে পারবে, এখানে ইজিলি তুমি ওই নাম্বারটা তুলতে পারবে। ঠিক আছে, আচ্ছা, শেপের মধ্যে আমি বলি রড শেপ। যদি তোমাকে বলে রড শেপের নাম কি, রড শেপ যে আমাদের প্যাথোজেন বা কিছু যদি বলে, তার নাম হচ্ছে ব্যাসিলাস। রড শেপ ব্যাসিলাস। কোমা হচ্ছে ভিব্রিও,
অ্যান্ড স্ফেরিক্যাল শেপ কক্কাই বা কক্কাস, যাই হোক কক্কাই বা কক্কাস একই জিনিস। ওকে, এবার আমরা আসছি ইম্পর্টেন্ট পয়েন্টে, ঠিক আছে। তো প্রথমেই আসছি গ্যাস গ্যাংগ্রিনের জন্য দায়ীকে আমি আগেও বলেছি জিআইএস সিস্টেমে, আমি আরেকবার বলে দিচ্ছি, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স, ঠিক আছে। আচ্ছা, এখানে ফুড পয়জন, এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিজম BOTULISM। আর একটা কথা বলে দিই, যদি ফুড পয়জন বা ক্লস্ট্রিডিয়াম বোটুলিজমের ক্ষেত্রে আর একটা জিনিস জেনে রাখা দরকার, সেটা হচ্ছে এটা নিউরোটক্সিন। আচ্ছা, সিফিলিসের জন্য দায়ীকে টিপানোমা প্যালিডাম, এগুলো পেয়ে যাবে আশা করি, পরেও আমি বলে দেবো। প্লেগের জন্য দায়ী হচ্ছে ইয়ারসিনিয়া পেস্ট্রিস, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রোথ ফেজ। তো আমাদের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেনলি আমাদের এখানে হয়তো দেখতে পাবে তুমি PR যাদব বইয়ে 5টা লেখা আছে, আমি তোমাকে দেখাচ্ছি, এই যে গ্রোথ কার্ভ বলে 5টা নাম লেখা আছে। কিন্তু যে কোনো কোশ্চেন পেপারে কিন্তু যদি আসে যে গ্রোথ ফেজ আমাদের একটা ব্যাকটেরিয়ার কটা, সেটা কিন্তু 4টে হয়ে থাকে, ল্যাগ, লগ, স্টেশনারি অ্যান্ড ফেজ অফ ডিক্লাইন। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং গ্রোথ অফ ব্যাকটেরিয়া। টেম্পারেচার কী ক্ষেত্রে লেখা আছে? অপটিমাম টেম্পারেচার ইজ দ্যাট টেম্পারেচার ইন হুইচ আ ব্যাকটেরিয়া ক্যান গ্রো মোস্ট এফেক্টিভলি। বোঝা গেল? অপটিমাম টেম্পারেচার সেই টেম্পারেচার যেখানে একটা ব্যাকটেরিয়া খুব ভালোভাবে গ্রো করতে পারে। সেটা কত? 30 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। মোস্ট অপটিমাম টেম্পারেচার যদি জিজ্ঞেস করে যে সবথেকে ভালো টেম্পারেচার কী, সেটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আই অলসো রাইট ফর ইউ। ইন এ ল্যাবরেটরি কালচার মোস্ট হিউম্যান প্যাথোজেন্স গ্রো বেস্ট অ্যাট 30 to 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, হিয়ার ইউ ক্যান সি, and the optimum temperature for the growth of the most pathogenic bacteria is 37 degree centigrade. This is a very very important question for the post basic examination and other examination, ঠিক আছে। এই জায়গাটা অবশ্যই দেখবে, অপটিমাম টেম্পারেচার মানে কি আসতেই পারে কোশ্চেন পোস্ট বেসিকে, ঠিক আছে। তার কত টেম্পারেচার আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা 3টে গ্রুপে ব্যাকটেরিয়াকে ভাগ করেছি টেম্পারেচারের বেসিসে। একটা হচ্ছে সাইক্রোফিলিক, মেসোফিলিক অ্যান্ড থার্মোফিলিক। থার্মো কথার অর্থ হচ্ছে হিট, যে সমস্ত ব্যাকটেরিয়া হাই থার্মাল পয়েন্টে সারভাইভ করতে পারে তাকে বলা হয় থার্মোফিলিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবং এই থার্মোফিলিক বা ডিউরিক মানে কি, যে ডিউরাবেল সহনীয়, তাই তো। সারভাইভ বেস্ট অ্যাট টেম্পারেচার্স বিটুইন 40 to 70 ডিগ্রি সেন্টিগ্রেড or 104 degree Fahrenheit to 158 degree Fahrenheit and optimum at 55 degree centigrade. So what is the optimal যাই হোক temperature for thermophilic bacteria? It is 55 degree centigrade. Okay, and normally what is the range? It is 30 to 37 degree centigrade for all অ্যাসপেক্ট। যেমন এখানে যদি কোশ্চেনটা যদি ঘুরিয়ে দেয় ইন ল্যাবরেটরি কালচার, তুমি ভাববে হয়তো অন্য কিছু হবে না, ওটাই হবে। অ্যান্ড মোস্ট অপটিমাম টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড যে কোনো জায়গায়, ঠিক আছে। হয়ে গেল। পিএইচ দেখা যাক 7.2 থেকে 7.6, যদিও আসে না তাও একটু জেনে রাখবে। ময়েশ্চারিং ইজ এসেন্সিয়াল ফর ব্যাকটেরিয়া, অবশ্যই ময়েশ্চার খুব দরকার। তবে দেখো, আমি একটা কথা বলি, যদি একটা ধরো একটা কম্বিনেশান আমি দিলাম, হাই টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার, এইটা কিন্তু ময়েশ্চার, আমি এটা লিখে দিই, তারা ওয়েট, এটা একটু ইম্পর্টেন্ট বলে আমার মনে হলো। আমি এখনও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখিনি, যদিও কিছু দেখেছিলাম, বলে দিচ্ছি একবার ওয়েট। আমি একটা কোশ্চেনে দেখলাম হাই টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার, এটা হচ্ছে এফেক্টিভ কন্ডিশান ফর কিলিং অফ প্যাথোজেন্স বা ব্যাকটেরিয়া, যাই হোক। হ্যাঁ, তো এটা কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে তোমরা, এটা হয়তো কোশ্চেন আসতেও পারে।
আসতে পারে কি বলতো, এসে হয়েছে মনে হচ্ছে, দেখিনি, আমার খেয়াল নেই কোন পরীক্ষা দেখলাম, কিন্তু ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাই টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার ইজ ইম্পর্টেন্ট ফর দ্য অ্যান্ড ইফেক্টিভ কন্ডিশন ফর দ্য কিলিং অফ মাইক্রো অর্গানিজম। ওকে, অ্যান্ড হ্যাঁ দেখো অসমোটিভ প্রেসার এই সমস্ত আছে, দরকার নেই, লাইট ফাইট দরকার নেই। টক্সিন 2 টাইপের হয়ে থাকে, একটা ইন্ডোটক্সিন, একটা এক্সোটক্সিন, ডিটেল আশা করি লাগবে না। কালচার মিডিয়াটা অবশ্যই সংজ্ঞাটা দেখো, দ্য প্রোপাগেশন অফ দ্য মাইক্রো অর্গানিজম অর অফ লিভিং টিস্যু সেল ইন দ্য স্পেশাল মিডিয়া হুইচ আর কন্ডাক্টিভ টু দেয়ার গ্রোথ ইজ নোন অ্যাজ কালচার। কি মানে কি, মানে ধরা যাক আমরা একটা আউটসাইডে একটা কালচার মিডিয়া তৈরি করেছি। কালচার মিডিয়া কথাটার অর্থ হচ্ছে আমি একটা এনভায়রনমেন্টাল একটা কন্ডিশন তৈরি করছি যেটা ব্যাকটেরিয়ার জন্য সুইটেবল ফর দেয়ার গ্রোথ। ঠিক আছে, এটা আউটসাইডে। ঠিক আছে, ধরা যাক কোনো একটা ব্যাকটেরিয়া আমাদের উষ্ণ প্রস্রবণে দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ থার্মোফিলিক ব্যাকটেরিয়া, ইজিলি ব্যাপার। এবার সেই জিনিসটা আমি চাইলাম সেই ব্যাকটেরিয়াটা আমার ল্যাবরেটরিতে তৈরি হোক, তাহলে আমাকে কী করতে হবে, তাহলে সেই থার্মাল কন্ডিশনটাকে নিয়ে যেতে হবে আমাকে, সেই তার যে অপটিমাম টেম্পারেচার ফর দ্য থার্মোফিলিক ব্যাকটেরিয়া 55 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই জায়গায় আমার নিয়ে যেতে হবে, তবে সেই ব্যাকটেরিয়াটা গ্রোথ হবে। এই যেটা আমি আর্টিফিশিয়ালি একটা এনভায়রনমেন্ট তৈরি করলাম, দ্যাট ইজ কল্ড দ্য কালচার মিডিয়া। ওকে, এটাই বলছে দ্য প্রোপাগেশন অফ দ্য মাইক্রো অর্গানিজম অর অফ লিভিং টিস্যু সেলস ইন দ্য স্পেশাল মিডিয়া হুইচ আর কন্ডাক্টিভ টু দেয়ার গ্রোথ, যেটা তাদের হেল্পফুল গ্রোথের জন্য, তাকে কী বলে, কালচার মিডিয়া বলা হয়। ঠিক আছে, এখানে কালচার মিডিয়াতে কী করা হয়, সেলগুলোকে এক্সামিন করা হয় বাই দ্য মেথড অফ গামস্টেন। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে আমি গামস্টেন বা সমস্ত কী বলবো সমস্ত কিছু, ডোন্ট ওয়ারি। হ্যাঁ আচ্ছা, আর কিছু এখানে, হ্যাঁ এটা একটু মনে রাখবে, ডেন্টাল ক্যারিসকে তৈরি করে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস এবং স্ট্রেপ্টোকক্কাস স্যানগুইস। এই স্ট্রেপ্টোকক্কাস স্যানগুইসটা কোনো একটা সেন্ট্রাল এক্সামে এসেছিলো, এবং আমাদের ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস এটা আমাদের মনে হয় বিবিএসসিতেও এসেছিলো, এবং যে কোনো এক্সামে আসতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। ঠিক আছে, এখানে তাহলে ফুড পয়জনটা মনে রাখবে, সিফিলিসের জীবাণুর নাম কি, গ্যাস গ্যাংগ্রিন তো অবশ্যই মনে রাখবে, এখানে তো বললাম, মেসোজোম ব্যাপারটা একটু মনে রাখবে, আর বিজ্ঞানীদের কন্ট্রিবিউশন অবশ্যই মনে রাখবে, আর সেফ যেটা বললাম সেটা মনে রাখবে। ঠিক আছে, এখানে বাদ দিও না, কারণ এটা খুবই শর্ট, একটা 2 ঘন্টা বা আড়াই ঘন্টা লেকচার হবে, যেটাই হোক, বা 1 ঘন্টাই আমি ধরি, যেটাই হোক লেকচার হোক না কেন, ফুল অ্যাটেন্টিভলি শুনবে এবং নিজের খাতায় নোট করবে, কারণ মাইক্রো অর্গানিজম থেকে 4টে যদি বা 5টা কোশ্চেন আসে, সেই কোশ্চেন যেন ছাড়া না যায়। তুমি একটা বড় মেডসার চ্যাপ্টার, বিশাল একটা সাবজেক্ট, সেখান থেকে তুমি পড়ছো, অনেক কিছু জানতে হচ্ছে, আর সেখানে তার তুলনা অনেক কম, এটা অনেক কম জেনে হয়তো তুমি সেখান থেকে বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো, সহজ কোশ্চেন তুমি পড়ছো না, বাদ দিয়ে চলে যাচ্ছ, প্রবলেম সেখানে হচ্ছে। আচ্ছা, স্টেনিং অফ ব্যাকটেরিয়া কথার অর্থ হচ্ছে দ্য প্রসেস অফ ইমপ্রেগনেটিং। এবার হচ্ছে আমরা জানবো স্টেনিং অফ ব্যাকটেরিয়া। স্টেনিং কথার অর্থ হচ্ছে কালারিং করা। ঠিক আছে, যখন আমরা ব্যাকটেরিয়াকে ধরা যাক বেশি ভালো করে দেখার জন্য, ঠিক আছে, মাইক্রোস্কোপে, তখন আমরা কী করে থাকি, স্টেনিং করে থাকি, বা আমরা এটা জানার জন্য যে এটা গাম পজিটিভ না গাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেটা জানার জন্য করে থাকি। প্রথমে বলে থাকি যে সবথেকে মোস্ট কমন ইউজ অফ স্টেনিং হচ্ছে এই গাম স্টেনিং। ঠিক আছে, এবং এখানে একটা কোশ্চেন দিচ্ছি, দেখো সাবস্টেন্স ইউজ ফর ডিকালারাইজিং গ্রাম স্টেন সাবস্টেন্স। ধরা যাক আমি একটা ব্যাকটেরিয়াকে স্টেনিং করে দিলাম, সেটাকে ডিকালার কী করে করবো, বাই দ্য হেল্প অফ অ্যাসিটোন। ঠিক আছে, অ্যাসিটোনের সাহায্যে করবো। আচ্ছা, গ্রাম স্টেনিংয়ে দেখো কী বলছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, সাম ব্যাকটেরিয়া ডিউরিং স্টেনিং রিটেন বেসিক ডাইটাকে রিটেন করে, এবং ডু নট ডিকালারাইজ হয় না বাই অ্যাসিড এবং কাউন্টার স্টেনের দ্বারা। ঠিক আছে, এবং গিভ ভায়োলেট কালার, অর্থাৎ দিস ব্যাকটেরিয়া কল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এবং আরেকটা ক্ষেত্রে কী হয়, সাম ব্যাকটেরিয়া ডিকালারাইজ বাই অ্যাসিড অ্যান্ড টেক আপ দ্য কাউন্টার স্টেন অ্যান্ড লুক পিঙ্ক রেড কালার, কল্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হয়তো কিছুই বোঝা গেল না, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। ওয়েট, ধরা যাক একটা ব্যাকটেরিয়া, দুটো ব্যাকটেরিয়া আছে। প্রথমে কী করলাম, আমরা বেসিক ডাই দিলাম দুজনকেই। বেসিক ডাই কেমন কালারের, ব্লু কালার দিলাম।
ব্লু কালারের ডাই দিলাম, তাহলে কি দুটো ব্যাকটেরিয়া এরকম টাইপের হয়ে গেল। এবার একটা ব্যাকটেরিয়াকে কী করলাম আমি, এবার দিলাম অ্যাসিড, তাহলে কি অ্যাসিড দিলে কি অ্যাসিড আর যে বেস, আমি বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটা আর কি, অ্যাসিড আর বেসে রিয়াকশান করে তাহলে কী হলো, সেটা নিউট্রালাইজ হয়ে গেল। তাহলে একটা ব্যাকটেরিয়া কী হলো, সেটা পুরো ধরা যাক সাদা হয়ে গেল। আর একটা ব্যাকটেরিয়া কিন্তু কিছুই হলো না, সে নর্মালি এই কালারটাই রাখলো। এরপর আমি একটা নতুন কালার ইউজ করলাম, যেটা পিঙ্ক টাইপের দেখতে, পিঙ্ক টাইপের দেখতে, পিঙ্ক টাইপের দেখতে, ঠিক আছে, পিঙ্ক টাইপের দেখতে। যে সাদা হয়ে গেছিলো সে কী করলো, সে পিঙ্ক রঙটাকে নিয়ে নিল, কিন্তু আরেকজন যে ছিল সে কিন্তু সেই নীল রঙটাকেই বজায় রাখলো। এই যে দুটো ব্যাকটেরিয়ার কথা বললাম, এই ব্যাকটেরিয়াটা হলো গ্রাম পজিটিভ এবং এই ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো এই জিনিসটাই বলেছি, ভালো করে বোঝার চেষ্টা করো। দ্য প্রসেস সাম ব্যাকটেরিয়া ডিউরিং স্টেনিং রিটেন বেসিক ডাই অর্থাৎ জেন্টাইন ভায়োলেট। এই যে আমি কালারটা ইউজ করেছিলাম এর নাম হচ্ছে জেন্টাইন ভায়োলেট, এবং সেই কালারটাকেই রেখে দিল। দেখো, অ্যান্ড ডু নট ডিকালারাইজ বাই অ্যাসিড, অ্যাসিডের দ্বারা ডিকার হয়েছে হয়নি, এবং কোনো এর দ্বারা হয়নি যে আমি আলাদা যে কালারটা ইউজ করলাম যাকে আমরা বলছি দেখো কাউন্টার স্টেন, সেই কাউন্টার স্টেনটাও নেয়নি, সে ভায়োলেট কালারটাই বজায় রেখেছে। ঠিক আছে, আমি ভায়োলেট কালারই দিয়ে দেখাচ্ছি, ওয়েট, ভায়োলেট হবে এটা, মোটামুটি একটা ভায়োলেট কালার, ঠিক আছে, ভায়োলেট কালার, এই ভায়োলেট কালারটাকেই বজায় রেখেছে, সেটাকে বলা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এবং গ্রাম নেগেটিভ দেখো, সাম ব্যাকটেরিয়া ডিকালারাইজ বাই অ্যাসিড, অ্যাসিডের দ্বারা সাদা হয়ে গেছে, সাদা হয়ে যাওয়ার পর সে কী করেছে, কাউন্টার স্টেনটাকে নিয়ে নিয়েছে। ঠিক আছে, লুক পিঙ্ক রেড, পিঙ্ক রেড কালার দেখাচ্ছে, একে বলা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবং এদের এক্সাম্পল তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কী ফান্ডামেন্টাল। ঠিক আছে, অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া, একে জেল নেলসন টেকনিকও বলা হয়। ঠিক আছে, জেল নেলসন স্টেনও বলা হয়, যাই হোক আমরা টেকনিক স্টেন যাই বলি না কেন, নামটা মনে রাখলেই হলো। তো এটা কোশ্চেনটা এরকম আসে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে স্টেনিং করতে আমরা কোন স্টেন ইউজ করি, জেল নেলসন স্টেন অর অ্যাসিড ফার্স্ট স্টেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ আসে। অ্যালবার্ট স্টেনিং কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, লাগতেও পারে নাও লাগতে পারে, দরকার নেই, কিন্তু এইটা মনে রাখবে, এই জিনিসটা মনে রাখবে। ঠিক আছে, যদি পারো অ্যালবার্ট স্টেনিংও মনে রেখো, কিন্তু এইটা আর এই দুটো যদি এক্সাম্পল পারো মনে রাখার চেষ্টা করো। যদি খুব টাফ কোশ্চেন আসে না, তাহলে এক্সাম্পল দিয়ে দেয় যে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কম্পিটিটিভ তো আসেই, মানে সেন্ট্রালি কম্পিটিটিভের, কিন্তু পোস্ট বেসিকে আসতে পারে না এমনটা কিন্তু না, পোস্ট বেসিকের লেভেলও কিন্তু অনেকটা হাই, সেটা মাথায় রেখো। আচ্ছা, কমন সাম নেম, এটা তোমরা নিজেরাই পড়বে, আমি যেগুলো ইম্পর্টেন্ট কয়েকটা বলে দিচ্ছি, বাকি তোমরা নিজেরাও কিন্তু অবশ্যই পড়বে। দেখো, স্ট্রেপ্টোকক্কাস গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এগুলো স্ট্যাফাইলোকক্কাস তার স্পিসিস। ঠিক আছে, বিভিন্ন আছে, এখানে কয়েকটা জিনিস আমি বল দিই। দেখো, আমি বলেছিলাম বিটা হিমোলাইটিস, মানে গ্রুপ এ বিটা হিমোলাইটিস স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া কী করে, আমাদের গ্লোমিউলোনেফ্রাইটিস করে। এখানে দেখতে পাই রিউম্যাটিক ফিভার, রিউম্যাটিক আর্থ্রাইটিস, এ সমস্তগুলো কি একটা অটো মানে ইমিউনো টাইপের ডিসঅর্ডারও বটে, এবং এরা হচ্ছে ওই গ্রুপ এ বিটা হিমোলাইটিস স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াই করে থাকে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ নাইজেরিয়া গনোরিয়া রোগ তৈরি করে। ঠিক আছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস টিবি, লেপ্রোসি। ঠিক আছে, আর এখানে দেখো এই যে পারফিনজেন্স বলছিলাম, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, এ কী করে, গ্যাস গ্যাংগ্রিন তৈরি করে। ঠিক আছে, সালমোনেলা টাইফি এন্টেরিক ফিভার তৈরি করে। এন্টেরিক ফিভার কার অপর নাম, টাইফয়েড ফিভারের অবশ্যই আসতে পারে, কিন্তু টাইফয়েড ফিভারের অপর নাম কি, এন্টেরিক ফিভার। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাইস ওয়াটার লুজ মোশন কোন রোগে দেখতে পাওয়া যায়, কলেরা কোন ব্যাকটেরিয়ার জন্য, ভিব্রিও কলেরি, সেটা কেমন হয়ে থাকে, কমাসেপ। এই যে বলছিলাম প্লেগ রোগ, এটা কি, এটা হচ্ছে র্যাট ভেক্টর দ্বারা হয়ে থাকে, এর জীবাণুর নাম ইয়ারসিনিয়া পেস্টিস। ঠিক আছে, মেনিনজাইটিস, সিফিলিস
ট্রিপানোমা প্যালিডাম, ঠিক আছে। এইচ পাইলোরি হচ্ছে গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়া, তোমরা জেনেছো আগেই, এবং এটা হচ্ছে কী করে থাকে না হচ্ছে তোমার গ্যাস্ট্রিক আলসার করে থাকে। এস্টেরিসিয়া কোলাই এটাও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং এস্টেরিসিয়া কোলাই কি আমাদের ইউটিআই এর জন্য অত্যন্ত দায়ী একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। আর একটা জিনিস জেনে রাখো এস্টেরিসিয়া কোলাই সম্বন্ধে, এটা হচ্ছে সেই অর্গানিজম দ্যাট হ্যাজ considered resistant to antiseptic, disinfectant and antibiotics, ঠিক আছে। এবার আমাদেরকে জানতে হবে ল্যাক্টোব্যাসিলাস কী হয়। দেখো ল্যাক্টোব্যাসিলাস তার জীবাণুর নাম কি, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, ওকে। এটা কী করে থাকে, ডেন্টাল ডিকে করে থাকে এবং মেনটেন অ্যাসিডিক পিএইচ অফ ভ্যাজাইনা, ঠিক আছে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কি প্রোটোজোয়ার মধ্যে ফার্স্ট কি অ্যান্টামিবা হিস্টোরাইটিকা, এটা কী করে থাকে অ্যামিবিক ডিসেন্ট্রি করে থাকে। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এটা একটা ভিনারেল ডিজিজ, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্লাজমোডিয়াম কি, প্লাজমোডিয়াম আমাদের কে ছড়ায়, ফিমেল অ্যানাফিলিক্স, তাই তো। এবং এর যে স্টেনিং টেকনিক এটা কিন্তু মনে রাখবে, লিসম্যান টেকনিক, কারণ লিসম্যান ডোনোভ্যানি কালাজ্বরের টিকা আবিষ্কার করেছিলেন, হয়তো তোমরা জানতেও পারো নাও পারো। লিসম্যান ডোনোভ্যানি হয়তো তার নাম অনুযায়ী এই লিসম্যান টেকনিক নাম হয়েছে। এর 4টে ভাগ আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভালি, ফ্যালসিফেরাম এবং ম্যালাডি। এবং এইটা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম হচ্ছে সবথেকে ডেঞ্জারাস প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, এটাও কিন্তু অবশ্যই মনে রাখবে। আমাদের পোস্ট বেসিকের পয়েন্ট অফ ভিউতে বলছি, এটা কিন্তু আসতে পারে যে কে ছড়ায় ফিমেল অ্যানাফিলিস, তার স্টেনিং টেকনিকের নাম কি, লিসম্যান টেকনিক। সবথেকে কমন প্লাজমোডিয়ামের নাম কি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এবং সবথেকে ডেঞ্জারাস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেঞ্জারাসকে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। এই যে বলছিলাম লিসম্যানিয়া ডোনোভ্যানি, এটা হচ্ছে কালাজ্বরের জীবাণুর নাম, এবং এটা ছড়ায়কে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্যান্ডফ্লাই, ঠিক আছে। আর্থ্রোপোড বর্নি ডিসঅর্ডার যে সমস্ত আছে বা ডিজিজ, মস্কিউটো কী করে ছড়ায়, ম্যালেরিয়া ছড়ায়, ফাইলেরিয়া, ঠিক আছে, ভাইরাল এনসেফালাইটিস, এ সমস্ত ছড়ায় আর কি। স্যান্ডফ্লাই কালাজ্বর, স্যান্ডফ্লাই ফিভার, ঠিক আছে, একে 3 ডে ফিভারও বলা হয়, 3 ডে ফিভার। স্যান্ডফ্লাই ফিভারের অপর নাম কি, 3 ডে ফিভার, ওকে। হাউস ফ্লাই এগুলো একটু দেখে নেবে, যেমন কলেরা কে ছড়ায়, হাউস ফ্লাই। এগুলো কিন্তু পোস্ট বেসিকের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আর্থ্রোপোড বর্নি ডিসঅর্ডার কিন্তু বহুত ইম্পর্টেন্ট। কোশ্চেন আসতেই পারে যে ম্যালেরিয়া দ্বারা ছড়ানো রোগগুলির মধ্যে ধরো 3-4টে দিল, যে কোনটি নয়, তোমাকে ম্যালেরিয়া দিল, ফাইলেরিয়া দিল, ভাইরাল হেমারেজিক ফিভার দিল, আর একটা দিল রিল্যাক্সিং ফিভার হবে না, এটা কি ছড়ায়, লাউস ছড়ায়, ঠিক আছে। ইচমাইটটা মনে রাখবে, ইচমাইট কী ছড়ায়, স্ক্যাবিস, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে মনে রাখবে টাইফয়েড, প্যারাটাইফয়েড, ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা, গ্যাস্ট্রোএন্টারাইটিস, অ্যামিবায়াসিস, ঠিক আছে, পোলিওমাইলাইটিস, কনজাক্টিভাইটিস, ট্যাকোমা, ঠিক আছে, অ্যানথ্রাক্স, এই সবগুলোই কী ছড়ায়, হাউস ফ্লাই। অর্থাৎ এই সমস্ত জায়গাটা কিন্তু তুমি অবশ্যই মনে রাখবে। কী মনে রাখবে পোস্ট বেসিকের পয়েন্ট অফ ভিউতে, ফার্স্ট এখানে কী স্পিসিসের নাম কি, মানে জীবাণুটার নাম কি, যেটা রোগ ছড়াচ্ছে সেই জীবাণুটার নাম কি, ঠিক আছে। যেমন তোমাকে এখান থেকে দিতে পারে কি, নাইজেরিয়া গনোরিয়া, ঠিক আছে, তার কী রোগ ছড়ায়, গনোরিয়া ছড়ায়। বা সিফিলিসের জীবাণুর নাম কি, ট্রিপানোমা প্যালিডাম। তোমার প্লেগের জীবাণুর নাম কি, ইয়ারসিনিয়া পেস্টিস। টিটেনাসের নাম কি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে কী রোগ ছড়ায়, মানে কী রোগ ছড়ায়, টিউবারকুলোসিস, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে বললাম এটা, আচ্ছা, ল্যাক্টোব্যাসিলাস ডেন্টাল ডিকের জন্য দায়ীকে, খুব ইম্পর্টেন্ট। ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডিক পিএইচ ভ্যাজাইনারকে মেনটেন করে, ল্যাক্টোব্যাসিলাস, ওকে। এখানে আসতে পারে যে প্লাজমোডিয়াম কে আমরা যে স্টেনিং করি, সেই স্টেনিং টেকনিকের নাম কি, লিসম্যান টেকনিক। লিসম্যান ডোনোভ্যানি কার দ্বারা ছড়ায়, স্যান্ডফ্লাইয়ের দ্বারা ছড়ায়, ঠিক আছে। কালাজ্বরের জীবাণুর নাম কি, লিসম্যানিয়া ডোনোভ্যানি, ঠিক আছে। সবথেকে মোস্ট ডেঞ্জারাস যে প্লাজমোডিয়াম, তার নাম কি, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম,
ঠিক আছে, এটা ম্যালিগন্যান্টও হয়ে থাকে, হ্যাঁ এটা ম্যালিগন্যান্ট হয়ে থাকে অনেক টাইমে। ঠিক আছে, এখানে আসতে পারে যে তোমাকে বলে দিল মসকিউটো দ্বারা ছড়ালো যে সমস্ত জিনিসপত্র বা রোগ ছড়ায় তার মধ্যে কোনটি নয়, যে কোনো একটা অপশান দিয়ে দিল, এই আর কি, এরকম টাইপের আসতে পারে। এবার দেখতে পাচ্ছ অ্যানোফিলিস কী ছড়ায়, ম্যালেরিয়া ছড়ায় বা ফাইলেরিয়া নট ইন ইন্ডিয়া। কিউলেস জাপানি এনসেফ্যালাইটিস, ভাইরাল আর্থ্রাইটিস, এ সমস্তগুলো। এডস, ইয়েলো ফিভার, ডেঙ্গুটা মনে রাখতে হবে, ডেঙ্গু কী ছড়ায়। ঠিক আছে, এইগুলো মোটামুটি মনে রাখবে যতটা পারবে, এখানে যতটা পারবে মনে রাখলে সেটা মানে কি কোশ্চেন অ্যাটেন্ডিং চান্সটা তত বাড়বে। আচ্ছা, ওয়ার্ডসের যে জেনিটাল ওয়ার্ডসই বলা হয়, একে যে ছড়ায় হচ্ছে তার নাম এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তাই তো? ঠিক আছে, সোর কী করে, সোর হচ্ছে কী করে, গ্রুপ এ বিটা হিমোলাইটিক, স্ট্রেপ্টোকক্কাস। ভাইরাস কি, ভাইরাস হচ্ছে পিসেস অফ নিউক্লিক অ্যাসিড wrapped in a thin coat of protein that replicate only within cells of living host। ঠিক আছে, এর যে তোমার এর নাম কি অনেক সময় পড়ে, এর যে তোমার প্রোটিন কোডটা বলা হয় না, প্রোটিন কোডটা এর নাম হচ্ছে ক্যাপসিড, লাগবে না যদিও। ঠিক আছে, কমন কোল্ডের জন্য দায়ী কে জানো তোমরা, রাইনো ভাইরাস, তাই তো? এগুলো তোমরা সবাই জানো, রাইনো ভাইরাস। আচ্ছা, এখানে বলতে পারে এইচআইভির জন্য দায়ী যে ভাইরাসটা তার টাইপ কি, রেট্রো ভাইরাস, তাই তো? ক্যান্ডিডিয়াসিস, ক্যান্ডিডা অ্যালবিকাস, আমি তো বলেওছিলাম এতে কিসে, জিআইটিতে। প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন ব্লাড, এর নাম হচ্ছে সেপ্টিসেমিয়া। ঠিক আছে, আর একটা জিনিস বলে দিই, এখানে হচ্ছে লাগবে না যদিও, অ্যান্টিভাইরাল প্রোটিনের নাম কি, অ্যান্টিভাইরাল প্রোটিনের নাম হচ্ছে ইন্টারফেরন।